সোশ্যাল মিডিয়া লাইভে এসে এই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, বিদ্বেষের বিরুদ্ধে এবার সাধারণ হিন্দু সমাজ। এদিকে আজ হিন্দু ধর্মের লোক প্রায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছে। ভারতে মুসলিমদের উপর অত্যাচার করার জন্য শুভেন্দু অধিকারী আজকে ক্ষমতা হারায়, প্রাণও যেতে পারে। ডামাডোলের পরিস্থিতি যে চলছে এই মুহূর্তে দলের মধ্যে তৃণমূল কংগ্রেসের অন্দরে, এবং বারবার আমরা দেখছি প্রতিটি মুহূর্তে যখন বিধায়কদের নিয়ে মিটিং হচ্ছে, যখন কাউন্সিলরদের নিয়ে মিটিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সুখ্যাতি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের জন্য অনেক কিছু করেছেন। প্লিজ দয়া করে আমাকে ভুল বুঝবেন না, মানুষের জ্ঞাতার্থে জানাই আমাদের ২৫০০ পার্টি অফিস আপনারা ভেঙে চুরমার করে দিয়েছেন, অনেক মন্দিরেও তালা দিয়ে দিয়েছেন, ঈদগাহ দখল করেছে, মিশনারিদের ফান্ডও বন্ধ করে দিয়েছে, এমনকি কর্মীদের তো মারছেন। तृणमूल कांग्रेस के दो विधायक ऋतुव्रत बंदोपाध्याय और संदीपन शाह ने चिट्ठी लिखा था स्पीकर को कि उनका साइन फॉर्ज किया है, साइन फॉर्जरी हुआ है, और ये सुनने के बाद तृणमूल कांग्रेस ने इन दो विधायकों को एक्सपेल कर दिया। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যাচারে এবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ কান্না করছে। পশ্চিমবঙ্গে তুলপাড় পরিস্থিতি হয়, মমতা ব্যানার্জি থেকে শুরু করে এবার হিন্দুরাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, এবং পশ্চিমবঙ্গে তুলপাড় পরিস্থিতি করে হিন্দু মুসলিম একজুট হয়ে নতুন অসংখ্য ঘটনা ঘটায়, এবং এই বর্তমান রানিং ক্ষমতাধার সরকার এদের খারাপ অবস্থা করে। আপনারা দেখতে পারবেন আমাদের ভারতের বর্তমান অবস্থা এবং পশ্চিমবঙ্গের অবস্থা সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে, এবং শুভেন্দু অধিকারীর বর্তমান অবস্থা এটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ও রীতিমতো চমকে দেওয়ার মতো পট পরিবর্তন। যে হিন্দুত্বের তাস খেলে হিন্দু মুসলিম বিভাজনের সুড়সুড়ি দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসেছেন, এবার তার সেই তাসের ঘর হুড়মুড় করে ভেঙে পড়ছে। কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে তার প্রতিদান নেই পাচ্ছি আমরা। দর্শক, আপনারা একদম ঠিকই শুনছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের প্রতি এই বিদ্বেষের বিরুদ্ধে এবার আওয়াজ তুলেছে খোদ বাংলার বুকে বসবাসকারী সাধারণ হিন্দু সমাজ। পণ্ডিত, সনাতনী, গেরুয়াধারী সন্ন্যাসী, শিক্ষিত যুব সমাজ থেকে শুরু করে গ্রামের যে সাধারণ হিন্দু নারী প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে গোয়াল ঘরে গোবর ঘেঁটে গো পালন করে কোনো মতে নিজের সংসার চালান, আজ প্রত্যেকেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছেন। কোথায় হিন্দুদের সরকার, বিজেপি? আমরা হচ্ছে হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকবো। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনসম্মুখে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত সাহসিকতার সাথে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। হিন্দুত্বের নামে আবেগপ্রবণ হয়ে তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে বাংলার সাধারণ হিন্দুরা যে আজ কতটা অনুতপ্ত এবং আর্থিকভাবে কতটা বিপন্ন বোধ করছেন তা তাদের কথাতেই আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই ভয়ঙ্কর সত্য, যা প্রমাণ করে ধর্মের রাজনীতি কিভাবে সাধারণ মানুষের পেটে লাথি মারে। ভিডিওর শুরুতেই আসা যাক একজন প্রকৃত সনাতনী হিন্দু সন্ন্যাসীর কথায়, যার কথা শুনলে ধর্মের নামে রাজনীতি করা উগ্র ধর্ম ব্যবসায়ীদের রাতের ঘুম চিরতরে উড়ে যাবে। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে এবং নির্ভীকভাবে হিন্দুত্বের আসল সংজ্ঞা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলেছেন, প্রকৃত অর্থে যে হিন্দু, কোনো মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একজন সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে, সমস্ত মানুষকে ঠিক ততটাই সম্মান করবে। দর্শক, একবার গভীরভাবে চোখ বন্ধ করে ভাবুন, যে দেশে ধর্মের নামে, কোরআন বা মন্দিরের নামে প্রতিনিয়ত দাঙ্গা বাঁধানোর উস্কানি চলে, সেখানে একজন গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী বুক চিতিয়ে বলছেন, কোরআন বাঁচাতে সবার আগে একজন প্রকৃত হিন্দুকেই ছুটে যেতে হবে। এবার আসা যাক আরএসএস এবং বিজেপির হিন্দু রাষ্ট্র তৈরির যে রাজনৈতিক এজেন্ডা, তার বিরুদ্ধে বাংলার সাধারণ শিক্ষিত সমাজের তীব্র এবং যুক্তিনিষ্ঠ প্রতিক্রিয়ার কথায়। একজন চশমা পরা সাধারণ হিন্দু নাগরিক অত্যন্ত ক্ষোভের সাথে জানিয়েছেন যে
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি, এটা আসলে ভারতের পবিত্র সংবিধানেরই সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। এটা তো সহজ নয়। বিজেপি, আরএসএস তাদের মনে যাই থাকুক না কেন, এই দেশের সংবিধান সেটা কোনোভাবেই অ্যালাউ করে না। দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় জানান যে ভারত কোনোদিন হিন্দু রাষ্ট্র ছিল না আর কোনোদিন হবেও না। বিজেপির বিভাজনের রাজনীতির আরেকটা বড় হাতিয়ার হলো লাউডস্পিকার বা মাইক বিতর্ক। আজান বন্ধ করার জন্য বিভিন্ন সময় উগ্র হিন্দুত্ববাদী নেতারা অত্যন্ত সোচ্চার হয়েছেন, কিন্তু এই রাজনৈতিক দ্বিচারিতার মুখোশ সকলের সামনে টেনে ছিঁড়ে দিয়েছেন এক শিক্ষিত হিন্দু তরুণী। তিনি অত্যন্ত সাহসী ভাষায় এবং অকাট্য যুক্তি দিয়ে প্রশ্ন তুলেছেন, লাউড স্পিকারে নাকি আজান বন্ধ, 65 ডেসিবেলের উপরে নাকি শব্দ করা যাবে না। আমাকে লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের উপরে নাকি করে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক চালাবে না? মানে কীর্তনে সংকীর্তন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, পাড়ায় তো বহু জায়গায় বয়স্ক মহিলারা, ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং ঢ্যাং করে মাইক বাজানো কীর্তন হবে কেন? এই তরুণীর যুক্তি অত্যন্ত পরিষ্কার এবং বিজ্ঞানসম্মত। শব্দ দূষণ হলে তা তো হিন্দু মুসলিম সবার জন্যই ক্ষতিকর হবে। 65 ডেসিবেলের বেশি আওয়াজে যদি মসজিদে নামাজ বা আজান না চলে, তবে 65 ডেসিবেলের উপরে খোল কীর্তন বাজানো কোনোভাবেই চলতে পারে না। তিনি জানান, আমি জন্মগতভাবে হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছি, কিন্তু আমার পাশে যে বসে আছে সে হিন্দু বা খ্রিস্টান যাই মানুক না কেন, আমি তার বিশ্বাসের উপর আঘাত হানতে পারি না। তার এই বলিষ্ঠ বক্তব্য প্রমাণ করে বাংলার শিক্ষিত সমাজ ধর্মের নামে বর্তমান মুখ্যমন্ত্রীর এই সস্তা ও উগ্র বিভাজন নীতি মেনে নিতে একেবারেই প্রস্তুত নয়। এবার আসি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের বাইরের রাস্তার সাধারণ খেটে খাওয়া মানুষের কথায়। হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর যে লাগাতার চেষ্টা রাজনৈতিক মহল থেকে করা হচ্ছে, তা সাধারণ মানুষ কিভাবে দেখছে? রাস্তার এক সাধারণ হিন্দু যুবক ক্যামেরার সামনে বুক ফুলিয়ে অত্যন্ত গর্বের সাথে বলেন, আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে আছি, একসাথে থাকব। তিনি ক্ষোভের সাথে যোগ করেন, রাজনৈতিক নেতারা ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে নিজেদের গদি বাঁচাতে, কিন্তু তাদের এই নোংরা চক্রান্ত কোনোদিনই এই সম্প্রীতির বাংলায় সফল হবে না। দর্শক, এতক্ষণ আমরা দেখলাম সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিবাদ, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে উগ্র রাজনীতি কিভাবে বাংলার গরিব হিন্দুদের পেটে সরাসরি লাথি মেরেছে, এবার সেই মর্মান্তিক এবং শিউরে ওঠার মতো সত্যটি আপনাদের সামনে তুলে ধরব। হিন্দু ধর্মে গোমাতা পূজনীয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু রাজনীতি যখন পেটের দায়ে পরিণত হয়, তখন তার রূপ কতটা ভয়াবহ হতে পারে তা বাংলার গ্রামগঞ্জের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যায়। ঈদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সরকার এমন এক অলিখিত নিষেধাজ্ঞা বা প্রবল প্রশাসনিক চাপ সৃষ্টি করেছেন, যার ফলে এবার শত শত হিন্দু পরিবার তাদের সারা বছরের পালিত গরু হাটে বিক্রি করতে পারেনি। বাংলার বহু গরিব হিন্দু পরিবার, গোয়ালা বা চাষিরা ব্যাংক বা এনজিও থেকে চড়া সুদে লোন নিয়ে সারা বছর ধরে গরু লালন পালন করে। তাদের একটাই মাত্র আশা থাকে যে কোরবানির হাটে সেই গরু চড়া দামে বিক্রি করে তারা লোনের টাকা শোধ করবে এবং 2 পয়সা লাভের মুখ দেখে ছেলে মেয়েদের মুখে ভালো অন্ন তুলে দেবে। কিন্তু মুসলিমদের কোরবানি আটকানোর এই সস্তা হিন্দুত্ববাদী রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসলে পথে বসিয়েছেন এই গরিব হিন্দুদেরই। ক্যামেরার সামনে দাঁড়িয়ে লোন নেয়া এক অসহায় হিন্দু নারীর বুক ফাটা কান্না আর ক্ষোভ দেখলে আপনারও চোখে জল চলে আসতে বাধ্য। তিনি হাতে লোনের বই নিয়ে তীব্র ক্ষোভে ফেটে পড়ে বলছেন, বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু একই সর্বনাশ হচ্ছে। হয় গলায় দড়ি দিতে হবে, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। এই অসহায় হিন্দু মায়ের প্রশ্ন আজ শুধু তার একার নয়, বরং পুরো বাংলার লাখ লাখ গরিব মানুষের প্রশ্ন। আক্রান্ত অভিষেক ব্যানার্জিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নাকি বলেন অনুমতি নিতে হবে ভর্তি নিতে হলে, আর সেখান থেকে আরেক জায়গায় তাকে নিয়ে গেলাম, সেখানেও বললো ফোন আসছে, ভর্তি দেওয়া যাবে না। সোমবার 1 জুন সোশ্যাল মিডিয়ার লাইভে এসে এই অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ডাক্তার লিখে দিয়েছিল ভর্তির জন্য, ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, তার ট্রিটমেন্ট চলছিল, তার স্যালাইন চলছিল, স্ক্যান করার জন্য সবকিছু ডাক্তার অ্যাডভাইস করাচ্ছিলেন। এবং তারপরে মমতা বলেন, ডাক্তারদের আমি দোষ দিচ্ছি না, তারা তো কাজ করছে, তারা তো মালিক নয়। এরপরে মমতা মুখ ফসকে বলে ফেলেন, ডাক্তাররা কাটমানি না নিলে। এরপরে তিনি আরো বলেন, আই এম সরি, ডাক্তাররা যদি পেশেন্টের প্রতি মনোযোগ না দেন তাহলে কি করবেন? কি ঠিক বলেছেন মমতা ব্যানার্জি? আসুন একবার শোনাই। লোকসভা তাকে মারলেন মানে খুন করতে গেলেন। প্রথমে একটা হসপিটালে গেলাম ভর্তি করতে,
তারা বলল আমাদের পারমিশন নিতে হবে। কই, পেশেন্টেরও কালার দেখে আপনাকে ভর্তি করতে হবে? সেখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, তারা বললেন আমার এই দেখুন কত ফোন আসছে, শুধু থ্রেট করছে, অ্যাডমিশন করা যাবে না। ডাক্তার অ্যাডমিশনের জন্য লিখে দিয়েছে স্লিপে, বেডে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছে, 2 ঘন্টা সেখানে ছিল, তার স্যালাইন চলছিল, তার ট্রিটমেন্ট চলছিল, তাকে স্ক্যান সব করবার জন্য ডাক্তার অ্যাডভাইস করে করাচ্ছিল। আমি ডাক্তারদের দোষ দিই না, তারা তো চাকরি করে। তারা যদি অথরিটির কথা না শুনে, অথরিটির যারা কাজ করে তারা তো ডাক্তার নয় কেউ, তারা তো মালিক। ডাক্তাররা কাটমানি না দিলে, মানে সরি নট কাটমানি, পেশেন্ট প্রতি তাদের একটা ব্যাপার আছে, তারা না দিলে তাদের রাখেন না আপনারা। অনেকে যার জন্য আপনাদেরও বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টও করে না, কিন্তু অনেক বড় হসপিটাল আছে, অনেক টাকা নেন, এবং যারা এটা করেছে সেই হসপিটালগুলোকে সবচেয়ে বেশি আমি সাহায্য করেছি। এই তো কিছুদিন 6 মাস আগেও আমি 30 বছরের রিভিউ করে দিলাম অ্যাপেলো হসপিটালে। আর বেলভিউ হসপিটাল রোজ আমার পায়ে ধরতেন একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনাদের সাথে গন্ডগোল ছিল বিড়লাল লোধাদের, রোজ আমার কাছে আসতেন আমাদের সাহায্য করুন। আমাদের মেয়র আপনাদের বিল্ডিং করা থেকে শুরু করে সব ব্যাপারে করে দিয়েছে, হেল্প করেছে। আমাকে ডেরেক ওব্রায়েন বলছে, ওর বউ ডাক্তার নিজে, আমাকে ডেরেক ওব্রায়েন বলছে দিদি আমরা ওপিডিতে বললাম 3টে স্ক্যান করব, ইন্টারনাল ইনজুরি আছে কিনা দেখার জন্য, কারণ ডাক্তারের অ্যাডভাইস ছিল। কোনো ওপিডি ভয় নিচ্ছে না, তার মানে মানুষ খেতে পাবে না, মানুষ চিকিৎসা পাবে না। অন্য রাজনৈতিক দল করলে তাকে হাসপাতালে ভর্তি করা যাবে না। এ কোন রাজতন্ত্র, এ কোন স্বৈরতন্ত্র? এটা গণতন্ত্রের নমুনা? এদিনের লাইভে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিশানা করেন দলের বহিষ্কার হওয়া বিধায়ক ঋতব্রত ব্যানার্জিকে। তিনি বলেন যারা গাদ্দারি করেছেন মানুষের ভোট নিয়ে তাদের নামগুলো আপনারা চেনেন। মমতা আরো বলেন ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আরো সিদ্ধান্ত নিচ্ছেন এমন একজন যে আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছিল তাকে টিকিট দিয়ে, সিপিএম ঠিক করেছিল তাকে দল থেকে তাড়িয়ে দিয়ে। আমরা তাকে 2 বার সংসদে জিতিয়েছি, অন্যের টিকিট কেটে হাওড়ায় তাকে প্রার্থী করেছিলাম। আমরা 2 জনকে বহিষ্কার করেছি যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে আর বিজেপির কথায় সবাইকে ভয় দেখাচ্ছে। তিনি বলেন এর মধ্যে একজন সাংসদও রয়েছেন। এই প্রসঙ্গে শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য। গাড়ি করছে মানুষের ভোট নিয়ে, যাদের আপনারা জিতিয়েছেন, যে এলাকায় যে থাকে, নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো সব নাম ঠিক নয়, তাদের ভয় দেখাচ্ছে বলে তারা ভয় পাচ্ছে। আমি বলবো তারা ভয় পাবেন না। ভয় পেলে আপনাকে কিন্তু 365 দিনই ভয় পেতে হবে। আর আপনি যদি বীরের মতো লড়েন, আপনাকে বড়জোর 1 মাস জেলে রাখতে পারে, তারপরে আপনি কিন্তু ফ্রি হয়ে যাবেন, ফ্রি বার্ড, মুক্ত পাখি হয়ে যাবেন। কাজেই ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়। আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। तृणमूल कांग्रेस के 2 विधायक ऋतव्रत बंदोपाध्याय और संदीपन शाह ने चिट्ठी लिखा था स्पीकर को कि उनका साइन फॉर्ज किया है, साइन फॉर्जरी हुआ है। और ये सुनने के बाद तृणमूल कांग्रेस ने इन 2 विधायकों को एक्सपेल कर दिया। उसके बाद क्योंकि मैंने भी तृणमूल कांग्रेस किया बहुत साल, मेरे पास ये खबर आया कि, और कुणाल घोष जी जो तृणमूल के विधायक है उन्होंने भी प्रेस में बोला ये कि ऋतव्रत बंदोपाध्याय के नेतृत्व में दोपहर को करीब 50 तृणमूल कांग्रेस के विधायकों का रूबी के पास एक होटल में मीटिंग हुआ, फोन पे भी बात हुआ, और शाम को एमएलए हॉस्टल में भी बहुत एमएलए के साथ मीटिंग किया है। और आज शायद ये दोपहर को 1 या 2 बजे ये सारे एकजुट होकर विधानसभा के स्पीकर के पास जा रहे हैं। और ये 3 मेन मुद्दे ये लोग उठा रहे हैं। पहला, हम लोग 2/3 मेजोरिटी हैं, करीब 50 विधायक हम लोग के साथ है, हम ही असली तृणमूल है। दूसरा चीज कि क्योंकि हम असली तृणमूल कांग्रेस हैं तो नेता प्रतिपक्ष ऋतव्रत बंदोपाध्याय होगा, शोभनदेव चट्टोपाध्याय नहीं। और तीसरा, हम लोग के पास 2/3 मेजोरिटी है तो ये जो घास के ऊपर जोड़ा फूल का जो सिंबल है ये हमारा होना चाहिए। शिवसेना महाराष्ट्र मॉडल अभी बंगाल में चल रहा है। पर मैं 2 बहुत बड़ी बातें कहना चाहता हूं। पहला बात, जिम्मेदारी अभिषेक बनर्जी को लेना पड़ेगा। जिन जिन लोगों को अभिषेक बनर्जी हाथ पकड़ के इस पार्टी में लेके आए, ये सब ने पार्टी का पीछे छुरा घोपा है, अभिषेक बनर्जी के पीछे छुरा घोपा है। और तृणमूल कांग्रेस के नेत्री ममता बनर्जी जी को भी एक जिम्मेदारी लेनी पड़ेगी कि 2 चीजें वो समझ नहीं पाए। प्रभु राम ने जब रावण का वध किया था तब एक विभीषण था। ममता बनर्जी जैसे इतने बड़े पॉलिटिशियन, उनके पार्टी में 50 विभीषण है, उनको पता नहीं चला। और मैंने बीजेपी को धन्यवाद बोला था इसलिए मुझे सस्पेंड कर दो। आज तो आई स्टैंड विंडिकेटेड टुडे। आईटी सेल को मेरे पीछे लगा दिया था तृणमूल कि मेरा सारा सोशल मीडिया उड़ा दो। आज क्या हो रहा है? दूसरा चीज, ये जो पूरा विधायकों का, सांसदों का जो गुस्सा है अभिषेक बनर्जी के खिलाफ, इनका सबका
मैंने जो बोला था 8 तारीख 9 तारीख को, आज तो वही बोल रहे हैं कि आईपैक के ऊपर इनका गुस्सा है, अभिषेक बनर्जी के ऊपर इनका गुस्सा है। ये दीदी को पता नहीं चला। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে কথা হয় এবং ভারতের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।